প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস। আজকে আলোচ্য বিষয় হল বিজ্ঞান দশম শ্রেণী এবং বিজ্ঞানের অধ্যায় উন্নততর জীবনধারা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা মনোযোগী হয়ে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং মেইন বইয়ের সাথে বিষয়গুলো আলোচনা মিলিয়ে পরীক্ষার প্রস্তুতি নেবে। যাই হোক, দীর্ঘদিন শ্রেণীকক্ষে ক্লাস হচ্ছে না, মাল্টিমিডিয়ার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমরা ফেসবুকে যে ক্লাসগুলো আপলোড করছি এখন সেগুলি মাল্টিমিডিয়ার মাধ্যমে দেওয়ার জন্য সরকারের নির্দেশনা আসছে। এছাড়া ইতিমধ্যে তোমরা জেনেছ যে স্কুল মে মাসের আগে খুলছে না, ফলে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে পড়ালেখা তোমাদের স্থগিত হয়ে গেছে। এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে একেবারে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ একবারে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাস হবে। তোমরা ক্লাসগুলো মনোযোগী হবে এবং এই মনোযোগী না হলে জীবন থেকে এই সময়গুলো তোমাদের নষ্ট হবে। কারণ সারা বিশ্বে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সারা বিশ্বের নয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই অনলাইনে ক্লাস হচ্ছে, মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস হচ্ছে। এর বিকল্প আপাতত আর কিছুই নেই। তোমরা এই জন্য মাল্টিমিডিয়া ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে। যাই হোক, সকল বিষয়ের কথাই আমি বললাম। আমার বিষয়টা হলো বিজ্ঞান, আর আজকের আলোচ্য বিষয়টা হলো উন্নততর জীবনধারা অধ্যায়। আমরা আগেই বলেছি যে আমরা যে 14টা অধ্যায় আছে এর মধ্যে এবার দিয়েছে সরকার মাত্র 6টা অধ্যায়। এই 6টা অধ্যায়ের সিলেবাস আমি তোমাদেরকে জেনে দিয়েছিলাম এর আগেই। তো একবার করে আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করে ফেলছি ইনশাল্লাহ। আর এখন পুনরালোচনা শুরু হয়ে গেছে। এখন দ্বিতীয়বারের মতো আমরা এই অধ্যায়গুলো আবার আলোচনা করতেছি। এই প্রথম অধ্যায়ের যে উন্নততর জীবনধারা, এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো, বা এই অধ্যায়ের আরও আলোচ্য বিষয় আছে এখানে। আমি আজকে যে পাঠটা দেব, এই পাঠ শেষে আমরা শিখতে পারবো খাদ্য ও পুষ্টি, খাদ্যের প্রধান কাজ কী কী, তারপরে খাদ্যের উপাদান, তারপরে আছে খাদ্যের উপাদান সময়ের উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ, তারপর আছে রাফেজ, বিএমআই বা বর্ষসূচি, তারপরে ফাস্টফুড বা জাঙ্কফুড সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমেই বলি যে উন্নততর জীবনধারা, এই অধ্যায়টার নাম হলো উন্নততর জীবনধারা, কিন্তু আলোচনার বিষয়গুলো হলো খাদ্য ও পুষ্টি, খাদ্যের উপাদান ইত্যাদি ইত্যাদি। তাহলে কেন এটা হলো উন্নততর জীবনধারা? হেডিংটা হলো, বিষয়ের নাম হলো উন্নততর জীবনধারা। তাহলে উন্নততর জীবনধারার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা এখানে আলোচনার বিষয়। তো কি হলো, অর্থাৎ উন্নততর জীবন যাপন করতে হলে আমাদেরকে কি করতে হবে? ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে। সুষম খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। সুষম খাদ্য কি, খাদ্যের উপাদান কি, খাদ্যের পুষ্টি কি, এগুলো সম্পর্কে এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। তোমরা মনোযোগী হলে উপকৃত হবে। খাদ্য, প্রথমে আসি খাদ্য। তোমাদের এই বইগুলোতে যেভাবে আছে, পূর্ববর্তী বইগুলোতে এই অধ্যায়টার নামে ছিল খাদ্য ও পুষ্টি। এখন সৃজনশীল হওয়ার পরে এটার নাম হয়ে গেছে এখন উন্নততর জীবনধারা। অর্থাৎ উন্নততর জীবন
জীবনধারা উন্নততর জীবনযাপন করতে হলে আমাদেরকে কি করতে হবে, খাদ্যটা একবার উন্নত মানের হইতে হবে, এমন কোনো কথা না। খাদ্যটা কি করতে হবে, ব্যালেন্স ডায়েট হইতে হবে। কী পরিমাণ খাদ্য কী পরিমাণ খেতে হবে, কী ধরনের খাদ্য কী পরিমাণ খেতে হবে, সেটা হলো ব্যালেন্স ডায়েট। কোন বয়সে কী ধরনের খাদ্য খেতে হবে সেটা। যাই হোক, তো এখন আমরা যদি বলি যে খাদ্য কি, খাদ্য অনেক সময় আমরা যখন ছাত্রদেরকে জিজ্ঞাসা করি, তো অনেকে জিজ্ঞাসা করি, তখন তোমরা বলে থাকে যে আমরা যা খেয়ে থাকি তাই হলো খাদ্য। আসলে তা না, আমরা যা খাই তাই খাদ্য না। আমরা অনেক সময় ওষুধও খাই বা অখাদ্য খেয়ে থাকি, কিন্তু সেটা কি হবে, খাদ্য হবে। তো যাই হোক, খাদ্য হলো যা খেলে আমাদের দেহের পুষ্টি সাধন হয়। আরও যদি একটু বিস্তারিত বলি, যে যা খেলে বা গ্রহণ করলে আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ইত্যাদি হয়, তাকে বলা হয় খাদ্য। তাহলে আমরা যা খাই তাতে অনেক সময় আমাদের কি হবে না, যদি উল্টাপাল্টা কিছু খেয়ে খাই তাহলে আমাদের কি হবে, পেটে অসুখ হবে, ইনডাইজেশন হবে, তাহলে আমাদের আরও স্বাস্থ্যের হানি হবে, স্বাস্থ্যের উন্নতি হবে না। সেজন্য সেটা খেতে হবে। তো এই জন্যই খাদ্য হলো এমন জিনিস যা আমরা গ্রহণ করলে আমাদের কি হবে, শরীরের ক্ষয়পূরণ হবে, বৃদ্ধি সাধন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এগুলো হলো খাদ্য। এরপরের কথা হলো যে পুষ্টি। পুষ্টি কি? পুষ্টি আসলে আমরা যে খাদ্য খাই, এই খাদ্য খাওয়ার পরে আমাদের কতগুলো ভাগ কাজ করে, আমাদের শরীরের ভিতরে অনেকগুলো কাজ করে। সেটা হলো খাদ্য গ্রহণ, পরিপাক, পরিশোষণ, রেশন, নিঃসরণ এবং আত্তীকরণ। এই ধাপগুলা একটার পর একটা হইতে হইতে শেষ পর্যন্ত আমাদের শরীরের প্রয়োজনীয় উপাদানগুলো শরীর কী করে, অ্যাবজর্ব করবে, আর অপ্রয়োজনীয় উপাদানগুলো আমরা শরীর থেকে বের করে দিই, ইউরিন স্টুল হিসাবে সেগুলো বের হয়ে যায়। তো কি হলো, পুষ্টিটি হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, পরিপাক, পরিশোষণ, রেশন, নিঃসরণ ইত্যাদি হয়। সেটা হলো রেশন, নিঃসরণ এবং আত্তীকরণ হয়, তাকে বলা হয় পুষ্টি। তো সুতরাং পুষ্টির যে সংজ্ঞা, এটা এইভাবে বইতে তোমাদের এখানে নাই, কিন্তু খাদ্য গ্রহণ, পরিপাক, পরিশোষণ, রেশন, নিঃসরণের কথাগুলো আছে। সুতরাং তোমরা যখন পুষ্টি কি এটা বললে ওই কথাগুলোকে সুন্দর করে সংজ্ঞা আকারে বলতে হবে। এখন আসো খাদ্যের কাজ। খাদ্যের মেইন কাজ হচ্ছে তিনটি। তোমাদের বইতে ওই কথা এভাবে লেখা আছে, খাদ্যের প্রধান কাজ তিনটি। সেই তিনটা হলো, যেমন শর্করা, আমিষ এবং স্নেহের কাজগুলোকে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে প্রধান কাজ হিসেবে। যেমন শর্করার কাজ হলো কি, শর্করার কাজ হচ্ছে তাপ ও শক্তি উৎপাদন, শরীরের তাপ এবং শক্তি উৎপাদন করা। আমরা যে কাজ করি, কাজ করার জন্য যে শক্তিটা পাই, সেটা হলো খাদ্যের কাজ। তো শর্করা থেকে আমরা এটা পেয়ে থাকি। আর আমিষের কাজ হলো দেহ গঠন। শরীরে আমরা শিশুকাল থেকে ছোট থেকে কি হয়, বড় হয়, চারা গাছ ছোট থেকে বড় হয়, শিশু বাচ্চারা ছোট থেকে বড় হয়, তাহলে কি হচ্ছে, সেটা পুষ্টি। মানে পুষ্টি বলি আমরা দেহ গঠন করতে পারি। এখানে দেহ গঠন, খাদ্যের আরেকটা কাজ হলো কি হলো, দেহ গঠন। দেহটা কি করে, পরিপুষ্ট করে। আরেকটা হলো রোগ প্রতিরোধ, এবং কি হচ্ছে, আমাদের শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে খাদ্য। তাহলে আমাদের খাদ্যের তিনটা প্রধান কাজ হলো শরীরের শক্তি উৎপাদন করা, তাপ উৎপাদন করা, আর একটা হলো শরীর গঠন, আর একটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
যাই হোক, এটা হলো মেইন কাজ। তারপর আমাদের উৎস খাদ্যের উপাদানগুলোর কাজ যখন আমরা আলোচনা করব, সেখানে কিন্তু আরো বিস্তারিত খাদ্যের কাজ পাবা তোমরা। সেটা হলো এরকম, আমি একটু চক আকারে দিই। এটা তোমরা বই থেকে করে নিতে হবে, আমি শুধুমাত্র চকটা এঁকে দিচ্ছি। খাদ্য উপাদান, খাদ্য উপাদান এটা দিলাম উৎস। অর্থাৎ খাদ্য উপাদানটার উৎস কোথায় থাকবে, কিসে পাওয়া যাবে। আর একটা হলো তোমার কাজ, এই খাদ্য উপাদানটার কাজ কি। আর এটা হলো অভাবজনিত লক্ষণ বা অভাবজনিত রোগ, অভাবজনিত লক্ষণ। তাহলে খাদ্যের উপাদান কি কি? শর্করা, আমিষ, স্নেহ, তারপরে আছে কি খনিজ লবণ। লবণ সাধারণত বলি আমরা, খনিজ লবণ বললে অনেক ধরনের লবণ আসলে আমাদের শরীরের জন্য প্রয়োজন হয়। এই জন্য শুধু লবণ বললে সোডিয়াম ক্লোরাইড আমরা যেটা খাই সেটাকে বোঝায়। খনিজ লবণ বললে অনেক ধরনের লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি লবণ আছে। খনিজ লবণ, তারপর আছে ভিটামিন বা পানি, আছে পানি আগে লিখি, পানি, তারপর আছে ভিটামিন। আচ্ছা, নিচে চলে গেছে, নিচে দিকে দেখা যায় কিনা জানা। এটা হলো ভিটামিন। না, তাহলে খাদ্যের উপাদানগুলো আমরা আলোচনা করবো এখন। খাদ্যের উপাদান, খাদ্যের তোমরা জানো যে খাদ্যের উপাদানটা প্রধান উপাদান এবং প্রয়োজনীয় আরো 2-3টা উপাদানের কথা আছে এখানে। প্রধান উপাদানের 3টি, শর্করা, আমিষ, স্নেহ। আর এগুলোকে বলা মুখ্য পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান হলো শর্করা, আমিষ, স্নেহ। আর গৌণ পুষ্টি উপাদান হলো খনিজ লবণ, পানি এবং ভিটামিন। এগুলো গৌণ হলো, অনেক সময় দেখা যায় সামান্য হেরফেরও কিন্তু মারাত্মক ক্ষতি হয়। আমরা এগুলো সাধারণত অ্যাভেলেবেল পানি আমরা পান করি। এখন আলোচনা করবো দেখবা যে পানি শরীরে কত গৌণ পুষ্টি উপাদান হলেও এই পানির যে কত গুণ। এখন কি হলো শর্করা, শর্করার উৎস কি? শর্করার উৎস হলো তাপ ও শক্তি উৎপাদন। সরি, শর্করার উৎস, এটা হলো কাজ। উৎস হলো কি? ভাত, রুটি বা চাল, আটা, গম, এগুলোকে আমরা বলতে পারি ভাত এবং রুটি। এখানে লিখলাম আমি, কেমন উৎস। রুটি, আলু। আর আছে কাজ হলো তাপ ও শক্তি উৎপাদন। ঠিক তদ্রুপ আমিষ, আমিষের উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ। তারপরে সেগুলোর কাজ হচ্ছে দেহ গঠন। স্নেহ পদার্থ, স্নেহ পদার্থ হচ্ছে যে
তেল, ঘি, মাখন, সেগুলো আমাদের রোগ প্রতিরোধ করে এবং দেহের ত্বক মসৃণ রাখে। এই তেল, ঘি, মাখনের অভাবে অনেক সময় আমাদের কী হয়, দেহের ত্বকটা খসখসে হয়ে যায় এবং বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত করে। তারপরে খনিজ লবণ, লবণের কথা বললাম যে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম লবণ, বিভিন্ন ধরনের লবণ আমাদের শরীরের জন্য প্রয়োজন হয় এবং এক এক কাজ করে থাকে। তোমরা দেখবা যে ডায়রিয়া হয়ে গেলে, যখন আমাদের ডায়রিয়া হয়, বমি হয়, তখন কি হয়, শরীর থেকে যখন পানি এবং খনিজ লবণ চলে যায় তখন কী করতে হয়, স্যালাইন খাইতে হয়। স্যালাইন খাইতে হয়। স্যালাইন অনেক সময় বলা হয় যে যদি কি বাজারের তৈরি মানে হাসপাতালের তৈরি স্যালাইন যদি নাও থাকে, তাহলে তোমরা ঘরে সেই তার স্যালাইন তৈরি করে খেতে হবে। তো সেই স্যালাইন তৈরির সময় কি লাগে, লবণ লাগবে অবশ্যই। 1 সেন্টি লবণ, 1 মুষ্টি গুড় বা চিনি লাগবে, আর লাগবে কি পানি 1 গ্লাস, এবং সেই পানিটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে। তো সেখানে আমি বলছিলাম যে খনিজ লবণ কেন লাগবে, শরীরের পুষ্টি উপাদানের একটা উপাদান, এবং এই উপাদানটা শরীর থেকে চলে গেলে ডিহাইড্রেশন দেখা দেবে এবং যে কোনো সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং পানির কথা বলা আছে যে তোমাদের পানি, আমাদের শরীরে 60 থেকে 75 ভাগ পানি, আমাদের শরীরে 60 থেকে কত ভাগ পানি, 75 ভাগ। তাহলে 60 থেকে 75 ভাগ পানি, এবং এই পানিটা শরীরের ওজন এবং বয়স অনুপাতে পানি পান করতে হবে। এবং আরও একটা ব্যাপার বলা হয়েছে যে গরমের দিনে পানি শরীর থেকে বেশি বের হয়ে যায়, তখন পানির খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে। এখন বলা হয়েছে যে শরীরের পানি যদি কোনো কারণে 10% পানি কমে যায়, এই 60% থেকে যদি 10% কমে 50% এসে যায়, তাহলে সংক্রামক পাইতে পারে, মানে অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি রোগী মারা যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কথাটা আমাদের এই বৈদ্য বিজ্ঞান বইয়ের মধ্যে আছে। তোমরা যে ওয়াকেবা যে মাত্র 10% পানি শরীর থেকে ঘাটতি হলেই এই অবস্থা হয়ে যায়, অর্থাৎ পানির গুরুত্ব। এই জন্য আমাদের পানি কী করতে হবে, বেশি পরিমাণে পানি পান করতে হবে এবং পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। দ্বিতীয় কথা হলো যে পানির অনেকগুলো কাজ, আমাদের শরীর থেকে যে শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্তও কিন্তু তরল, এবং তরলটা ঠিক রাখার জন্য পানির অবশ্যই প্রয়োজন। এই জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় এবং শরীরের সুস্থতার জন্য পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। আরেকটা হলো যে ভিটামিন, এবং ভিটামিনের আমাদের বলা হয়েছে ভিটামিন এ, বি, সি, ডি এবং কে। এ, বি, সি, ডি, ই এবং কে, এই 6 প্রকারের ভিটামিন আছে আমাদের শরীরের জন্য। এই 6 প্রকারের ভিটামিন প্রয়োজন হয়। এই 6 প্রকারের ভিটামিন এক একটার কাজ এক এক রকম, এবং এক এক খাদ্যের মধ্যে পাওয়া যায়। তো সুতরাং এই খাদ্যের উপাদানগুলো, আমাদের কোন খাদ্যে কী ধরনের উপাদান আছে এবং কোন খাদ্য খেলে কী রোগ থেকে মানুষ বাঁচতে পারে, সুতরাং সেটা জানা যাবে আমাদের এই সব খাদ্যের উপাদানটা যখন আমরা শিখব। এটাকে বলা হয়, যখন আমরা পরিমিত পরিমাণে খাবো, এটাকে বলা হয় আমাদের কি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। এই সুষম খাদ্যের একটা তোমাদের বইতে একটা ডায়াগ্রাম আছে এরকম, এটাকে বলা হয় পিরামিড, খাদ্য পিরামিড বলা হয়। দেখবা তোমাদের এখানে এরকম আছে খাদ্য পিরামিডের সর্বনিচের স্তরে থাকবে কি শর্করা, এটা হলো ভাত। তারপরে এখানে দ্বিতীয় স্তরটা থাকবে শাকসবজি,
ফলমূল ইত্যাদি, কেমন? আর তৃতীয় স্তরে থাকবে আমিষ, আর চতুর্থ স্তরে থাকবে স্নেহ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ খেতে হচ্ছে শরীরের জন্য শর্করা, অর্থাৎ শর্করা খাদ্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় শরীরের জন্য। তারপরে হলো শাকসবজি, যেটার মধ্যে ভিটামিন এবং বিভিন্ন খাদ্য উপাদান থাকে, রাকেজ থাকে। তারপরে এই শাকসবজির মধ্যে ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিনগুলো আমরা শাকসবজির মধ্যে পেয়ে থাকি। তারপরে হলো আমিষ, অর্থাৎ পরিমাণের দিকে আস্তে আস্তে কমতে কমতে সবচেয়ে কম লাগে হলো স্নেহ পদার্থ। এই জন্য এইটা একটা ডায়াগ্রাম এবং তোমাদের বইতে আছে, এটা অনেক সময় সৃজনশীল প্রশ্ন হিসেবে আসতে পারে। আমরা এটাও বই থেকে ভালোভাবে আরো শিখে নেব। তো যাই হোক, আরেকটা বিষয় আমি এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো কি রাফেজ এবং বিএমআই। বিএমআইটা মনে হয় আগে আলোচনা দরকার ছিল, সেটা বাদ করছে, এখন আমরা আলোচনা করবো বিএমআই। কেমন? বিএমআইটা হলো যে ভর সূচি, ভর সূচি বলা হয় বিএমআইকে। বডি মাস ইন্ডেক্স, ইংরেজিতে বলা হয় বডি মাস ইন্ডেক্স, বাংলায় এটাকে বলা হয় ভর সূচি। আর ভর সূচিটা হলো যে দেহের ওজন, এই ওজনটাকে আমরা কেজিতে রূপান্তর করে নিতে হবে। যদি অন্য কোনো এককে থাকে তাহলে সেটাকে কেজিতে রূপান্তর করতে হবে। আর দেহের ওজন উচ্চতা দিয়ে ভাগ করতে হবে, ওই ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করতে হবে। উচ্চতাটা হতে হবে মিটারে, এবং সেই উচ্চতাটা বর্গ দিয়ে ভাগ করতে হবে। যেমন যদি কোনো ব্যক্তির যদি ওজন 80 কেজি হয়, 80 কেজি যদি কারো ওজন হয়, তাহলে এবং তার উচ্চতা যদি কি হয় 1.5 মিটার হয়, ওজন 80 কেজি, উচ্চতা যদি কি হয় 1.5 মিটার হয়, তাহলে আমরা এটাকে কি করবো, স্কয়ার করবো। আর যদি এভাবে থাকে যে উচ্চতাটা কি আছে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার যদি উচ্চতা থাকে, তাহলে আমরা এটাকে কি করতে হবে, এটাকে ভাগ 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.5 মিটার। অর্থাৎ উচ্চতাটাকে মিটারে রূপান্তর করে নিতে হবে। তো এখন আমরা কি পাবো, 80কে যদি আমরা কি করি 1.5 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, এখানে 10 এবং 10 দ্বারা যদি গুণ করি, এই দশমিক দিয়ে দিলে, তাহলে এখানে 3 5 15, 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10। এখন নিচে হলো কি, নিচে পাওয়া গেল 9, আর উপরে পাওয়া গেল 4, 32, 320। এখন 320কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, 9 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হয়, 3 9 27, 3 9 27 থাকবে 5 আর 9 0, কেমন? তাহলে হলো কত, 50। আর 50কে 9 দ্বারা ভাগ করলে 5 9 45। এখন কি হচ্ছে, আরো 5 থাকতে হবে, অর্থাৎ আরো 5 অর্থাৎ তার বিএমআই হয়ে গেছে কত, 35.55। তোমাদের বইতে একটা জিনিস দেখবা যে আছে, সেটা হলো যে কোনো ব্যক্তির বিএমআই যদি কি হয় 18.5 থেকে 24.9, 18.5 থেকে 24.9, অর্থাৎ 25, আমরা যদি 25 ধরি নেই,
তারা 19 থেকে 25 যদি ধরে নেই, তাহলে সেটা হলো সম্পূর্ণ সুস্থ। অর্থাৎ দেহের বিএমআইটা হলো তার ওজন এবং উচ্চতার একটা মাপকাঠি। তখন আমরা যেটা যদি এই বিএমআই এর পরিমাণ যদি 18.5 থেকে 24.9 ভিতরে হয়, তাহলে বলবো যে এটা সুস্বাস্থ্য। আর যদি এর বাইরে হয়, যদি কম হয়, তাহলে আমরা বলবো যে কি অসুস্থ। অসুস্থ এবং এগুলো স্বাস্থ্য ঘাটতি, স্বাস্থ্যহীন। আর যদি এর বেশি হয়, 24.9 বা 25-এর বেশি হয়, তাহলে আমরা বলবো যে কি স্থূলকায়, মোটা। তো সেটা এখানে আমরা পেলাম কত, 35.55, অর্থাৎ এর বিএমআই অনেক বেশি, অর্থাৎ সে অনেক স্থূলকায়। তখন তাকে কি করতে হবে, এই বিএমআই দিয়ে আমরা যখন বিএমআই মাপা পরে, যখন বিএমআই 25-এর বেশি পাবো, তাহলে তাকে কি করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে। অর্থাৎ শর্করা এবং আমিষ জাতীয় খাদ্য কমাই খেতে হবে। এই জন্যই আমাদের বিএমআইটা দরকার। দেখবে তোমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা ওজন এবং উচ্চতা মাপে অনেক সময়, এবং ওজন এবং উচ্চতাটা মাপার কারণ হলো এই বিএমআই জানা। এই বিএমআই জানলে আমাদের শরীর সুস্থতা অসুস্থতার বা শরীরের উচ্চতার তুলনা ওজন বেশি কি কম, তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার লক্ষণ আছে কি না, বা তার ডায়াবেটিস হওয়ার কারণটা কি, এগুলো বোঝা যায়। যদি কারণ ডায়াবেটিস থাকে আগে থেকে, তাহলে বুঝতে হবে যে তার বিএমআই বেশি, শরীর স্থূলকায়, মেয়াদ বেশি হয়ে গেছে, এই জন্য তার ডায়াবেটিস হয়ে গেছে। আর যদি বলে ডায়াবেটিস এখনো হয়নি কিন্তু বিএমআই বেশি, ফলে তাকে কী করতে হবে, এখনই সতর্ক করতে হবে যেন সে ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত না হয়, বা আরও অন্যান্য এই মেয়েদের কারণে আরও অন্যান্য রোগ এসে আক্রান্ত হতে পারে। এই জন্য এই বিএমআইটা আমাদের জানা উচিত। এবং এই বিএমআইয়ের একটা অঙ্ক সাধারণত সৃজনশীল হিসাবে থাকে। অর্থাৎ বিএমআই কি, বিএমআই সূত্রটা লিখো, বা বিএমআই একটা লোকের ওজন এত, উচ্চতা এত, তার বিএমআই নির্ণয় করো। তারপরে তার বিএমআই পর্যালোচনা কি বোঝা গেল, সে কি সুস্থ না অসুস্থ, সে কি ডায়েট কন্ট্রোল করা দরকার, নাকি আরও বেশি পরিমাণ ব্যালেন্স ডায়েট খাওয়া প্রয়োজন, সেটা মন্তব্য লেখার জন্য অনেক সময় সৃজনশীল প্রশ্ন মধ্যে থাকে। এ হলো বিএমআই। আর একটা হলো যে রাফেজ। রাফেজ অনেক সময় আমরা বলে থাকি যে রাফেজটা হলো কি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, এটি খেলে স্বাস্থ্য সুস্থ থাকে ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আসলে তা না। রাফেজটা একটা খাদ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য, তার রোগ প্রতিরোধ, দেহের গঠন বা একটা কী বলে রোগ প্রতিরোধ, দেহের গঠন, পুষ্টি সাধন ইত্যাদি কিছুই এই রাফেজ করে না। শুধুমাত্র এটার কাজ হলো যে রাফেজটা হলো যে কি, সেটা হলো যে খাদ্যের আঁশ জাতীয় অংশকে রাফেজ বলে। এটা বলতে গেলে অনেক সময় আমরা বলে থাকি যে খাদ্যের আঁশ জাতীয় খাদ্যকে রাফেজ বলে, আসলে তা না। আঁশ জাতীয় খাদ্যকে রাফেজ বলে যে এটা যদি বলি, তাহলে বোঝা যাচ্ছে যে খাদ্যটা হলো রাফেজ, আঁশ জাতীয় খাদ্যটা রাফেজ। আসলে খাদ্যটা রাফেজ না, খাদ্যের আঁশ জাতীয় অংশ যেটা, অর্থাৎ আঁশটা হলো রাফেজ। আর এই রাফেজটা কী করে, আমাদের দেহের সাধারণত এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রের সাধারণত বিভিন্ন ধরনের রোগ থেকে, পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ থেকে আমাদের এমনকি মনে করা হয় যে এটি ক্যান্সার, পরিপাকতন্ত্রের ক্যান্সার, কোলন ক্যান্সার ইত্যাদি থেকে আমাদেরকে রক্ষা করে। এমনকি ডায়াবেটিস থেকেও নাকি রাফেজটা অনেকটা উপকারী। ডায়াবেটিসের জন্য এই রাফেজ জাতীয় খাদ্য উপকারী। এই রাফেজটা কি, আমাদের ফলমূল, শাকসবজি ইত্যাদির আঁশ জাতীয় অংশ হলো রাফেজ। আর আরেকটা বিষয় এখানে আছে, যেগুলো
জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, যেটা সাধারণত তোমরা পছন্দ করো বেশি, যেটা খাইতে খুবই সুস্বাদু কিন্তু পুষ্টিগুণ বিবেচনায় এটি অত্যন্ত নিম্নমানের। খাওয়ার সময় অত্যন্ত সুস্বাদু হলেও এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এটি সাধারণত বিভিন্ন ধরনের কেমিক্যালস এবং তেল চর্বি ইত্যাদি থাকে বিধায় এটি খেতে খুবই সুস্বাদু লাগে, কিন্তু এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অর্থাৎ এটি অনেক সময় আমাদের শরীরের মেদ এবং বিভিন্ন ধরনের ওজন বাড়িয়ে দেয়। তো সুতরাং এই জাঙ্ক ফুড বা ফাস্টফুড যেগুলোকে আমরা বলি, এগুলা পরিহার করাই ভালো। সাধারণত অল্প বয়সের ছেলেমেয়েরা এই জাঙ্ক ফুড বা ফাস্টফুডের প্রতি বেশি আসক্ত হয়ে থাকে, কিন্তু এটার উপকারের থেকে অপকারিতাটাই বেশি, সেটা বোঝানোর জন্য এই জাঙ্ক ফুডের বিষয়টা এখানে নিয়ে আসছে। সুতরাং তোমরা এই জাঙ্ক ফুড যতটুকু পারো অ্যাভয়েড করাটাই ভালো হবে। যাই হোক, সুষম খাদ্য তো আমি আলোচনা করেছি। সুষম খাদ্য ব্যালেন্স ডায়েট যেটা, সেটা এই যে পিরামিডটাতে আছে। এছাড়া আমাদের খাদ্যের যে খাদ্য উপাদানগুলো, ব্যালেন্স ডায়েটটা এমন যে এটা বয়স ভেদে, এমনকি স্ত্রী পুরুষ ভেদেও বিভিন্ন রকম। এটা শিশুর জন্য কি পরিমাণ শর্করা লাগবে, কি পরিমাণ স্নেহ লাগবে, আমিষ লাগবে, কেমন, আর একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য কি পরিমাণ লাগবে, এটা এই পরিমাণের যে ভেদাভেদটা, এটাই হলো ব্যালেন্স। অর্থাৎ সবার জন্য সমান নয়। এমনকি পূর্ণবয়স্ক পুরুষের জন্য যেরকম হবে, যেমন একজন পূর্ণবয়স্ক পুরুষের জন্য আমাদের এই 2500 কিলো ক্যালোরি খেতে হয়। 2500 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হয়। আর একজন পূর্ণবয়স্ক মহিলাদের জন্য সেখানে লাগে মাত্র 2500 জায়গায় 2000 কিলো ক্যালোরি লাগে মহিলাদের ক্ষেত্রে। সুতরাং এই যে ভ্যারি করে বয়স ভেদে, লিঙ্গ ভেদে, সেটাই হলো ব্যালেন্স ডায়েটের গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এবং আমরা যদি শর্করা আছে আমিষ বেশি খাই, এবং এমনও আছে যে রাত্রিবেলায় সাধারণত গুরুপাক খাদ্যগুলো না খাওয়ার জন্য বলা হয়। কারণ দিনে আমরা পরিশ্রম করি, সাধারণত দিনে আমরা কী করি, অধিক পরিশ্রম করি। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে তেমন পরিশ্রম হয় না এবং শুয়ে থাকা হয়। সুতরাং সেখানে আমিষ জাতীয় খাদ্য পরিহার করে এবং শাকসবজি এগুলো কম খাওয়া ভালো রাত্রিবেলা। যাই হোক, এ হলো আমাদের আজকের এই আলোচ্য বিষয়। এখানে আমরা যেগুলো পেলাম সেগুলো হলো কি খাদ্য ও পুষ্টি, খাদ্যের উপাদান, তারপরে হলো রাফেজ, ভরসূচি, ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং এই যে সুষম খাদ্যটা যেটা আমরা বললাম, সেটা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে যেহেতু প্রত্যেকটা 14টা অধ্যায়ের মধ্যে এখন মাত্র 6টা অধ্যায় এনে দিয়েছে, অর্থাৎ তোমাদের অনেক সিলেবাস কমাই দিয়েছে। এক একটা অধ্যায় থেকে 2-3টা করে প্রশ্ন থাকতে পারে। সুতরাং তোমরা ভালোভাবে প্রশ্নগুলো, অধ্যায়টা ভালোভাবে, প্রত্যেকটা অধ্যায় যে 5টা-6টা অধ্যায় আছে, সেই প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে পড়াশোনা করতে হবে। কারণ একটা অধ্যায় থেকে 2-3টা প্রশ্ন থাকবেই। এই জন্য তোমাদেরকে করতে হবে, প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে পড়ালেখা করতে হবে। আর সময় নষ্ট না করে সময়কে গুরুত্ব দিয়ে অনলাইন ক্লাসগুলো করবা এবং তোমরা ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ভবিষ্যতে পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করে আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।